গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অন্য দিন, আজ দ্বিতীয় পর্ব। পান্থনিবাসের জীবনযাত্রা খুব একঘেয়ে বলেই মনে হয়। সোমবার ভোরে আমাদের বিস্ময়ের সীমা রইল না। সবাই অবাক হয়ে দেখলাম রিকশা থেকে একটি ফুটফুটে মেয়ে নামছে। এমন মায়াকাড়া চেহারা, হলুদ রঙের একটি শাড়িতে দারুণ মানিয়েছে। যদিও কেউ আমাকে কিছু বলেনি, তবু বুঝলাম এই মেয়েটি সিরাজ সাহেবের বউ। একটা হুলস্থুল পড়ে গেল আমাদের মধ্যে। নিশানাথ জ্যোতিষার্ণব সিরাজ সাহেবকে ভাই বলে ডাকেন। তিনি অবলীলায় বলতে লাগলেন, এসো মা এসো, আসবে সিরাজ। যাবে কোথায়? অফিসের কাজে আটকা পড়ে যেতে পারেনি, আজও সকাল সকাল চলে গেছে, এক্ষুনি আনতে লোক যাবে। সিরাজ সাহেবের বউটি অল্প সময়ের মধ্যে সহজ হয়ে গেল। নিশানাথ বাবু এবং নবী সাহেব দুজনকেই সে এমন সুরে চাচা যান ডাকতে লাগল, যেন বহুদিন পর হারানো চাচা ফিরে পেয়েছে। নবী সাহেব দুবার রান্নাঘরে গিয়ে তদারক করলেন নাস্তা পানি কি দেয়া হবে। শফিক চলে গেল সিরাজ সাহেবের অফিসে। করিম সাহেব গম্ভীর হয়ে ঘোষণা করলেন আজ আর তিনি অফিসে যাবেন না। দুপুরের খাবারটা যেন ভালো হয় সেটা দেখাশোনা করা দরকার। কাদেরের ওপর ভরসা করা যায় না। মেয়েটি মনে হলো অভিভূত হয়ে পড়েছে। সে কখনো ভাবেনি এমন একটা সমাদর তার জন্য অপেক্ষা করে আছে। সবার সঙ্গে সে এমন ভাব করতে লাগল যেন সে পান্থনিবাসে দীর্ঘদিন ধরে আছে। এখানকার সবাই তার চেনা। শফিক সিরাজ সাহেবকে সঙ্গে করে 11টার দিকে এলো। সিরাজ সাহেবকে সে কিছুই বলেনি। সিরাজ সাহেবের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, তিনি কাঁপা গলায় বললেন, আমার নাকি দুঃসংবাদ আছে। জ্যোতিষার্ণবের দাড়ির ফাঁকে হাসি খেলে গেল। তিনিও যথাসম্ভব গম্ভীর গলায় বললেন, যান দেখি আমার ঘরে, দুঃসংবাদ তো আছেই। ঘরে গিয়ে বসেন ঠান্ডা হয়ে, তারপর বলছি। সিরাজ সাহেব ঘরে ঢুকতেই ঝপাং করে দরজা বন্ধ করে ফেলা হলো। জ্যোতিষার্ণবের হাতে তালা মজুদ ছিল, তালা লাগিয়ে দেয়া হলো দরজায়। আমাদের সমবেত হাসির শব্দে রাস্তায় লোক জমে গেল। রাতের বেলা খেতে গিয়ে দেখি ফিস্টের ব্যবস্থা। এই মাসের বাজারের ভার আজিজ সাহেবের হাতে। তিনি কাউকে না জানিয়ে ফিস্টের ব্যবস্থা করেছেন। বাকি মাস সাবধানে বাজার করে তিনি নাকি সব পুষিয়ে নেবেন। পান্থনিবাসে নিজেদের দুঃখ কষ্ট আমরা ভুলে থাকতে চেষ্টা করি, তবু এক একবার মন ভেঙে যেতে চায়। বাড়ির চিঠি পড়ে আমার আজ বড় কষ্ট হচ্ছে। হাতে একেবারেই টাকা পয়সা নেই। থাকলে আজ রাতেই বাড়ি চলে যেতাম। প্রাইভেট মাস্টারিটা ভালো লাগছে না। ভদ্রলোক কিছুতেই টাকা দিতে চান না। বেতন দেবার সময় হলেই অম্লান বদনে বলেন, এই মাসে একটা ঝামেলা আছে, সামনের মাসে নেন। পরের মাসেও তার হাতে টাকা থাকে না। অল্প কিছু দিয়ে বলে, বাকি টাকাটা দিন সাতেক পরে চেয়ে নেবেন। দিন সাতেক পরে টাকা চাইলে মহাবিরক্ত হয়ে বলেন, মাসের মাঝখানে আমি টাকা পাই কোথায় বলেন দেখি? বিচার বিবেচনা তো আপনার কিছু থাকা দরকার। পড়াবার সময় কাছে বসে থাকেন। বাচ্চা দুটি একসময় ঘুমে ঢুলতে থাকে। আমি উঠতে চাইলেই গম্ভীর হয়ে বলেন, এখনই উঠবেন কি? 10টা তো বাজে নাই। হাতের লেখাটা আরেকবার লেখান। বাচ্চাদের উঠিয়ে নিয়ে চোখে পানির ঝাপটা দিয়ে আবার এনে বসান। মেয়েটি করুণ চোখে তাকায় আমার দিকে। বড় মায়া লাগে। শফিকের সঙ্গে কথা বলে মাস্টারিটা ছেড়ে দিতে হবে। ওর সঙ্গে দিনের বেলা কাটা কাপড়ের ব্যবসা করে রাতে নাইট কলেজে পড়ব। শফিকের যদি লজ্জা না লাগে, আমার কেন লাগবে? বাড়িতে সাহায্য করতে হবে। আজ আর পড়াতে না গিয়ে শফিকের জন্য বারান্দায় মোড়া পেতে বসে রইলাম। করিম সাহেব আজও গায়ে তেল মেখে বারান্দায় মাদুরের উপর শুয়ে আছেন। আমার সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করলেন। নিশানাথের মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢাললে দেখবেন মৌনব্রত কোথায় গেছে, ফরফর করে সব কথা বলবে।
এসব ধান্দাবাজি আমার কাছে চলবে না। আমি চুপ করে রইলাম। করিম সাহেব বললেন, আরে ভাই, লোক চড়িয়ে খাই, আমার সঙ্গে চালাকি, মৌনব্রতের পাছায় লাথি। শফিক ফিরল অনেক রাতে, চোখে মুখে দিশেহারা ভাব, গায়ে আকাশ পাতাল জ্বর। জ্যোতিষার্ণব তার গায়ে হাত দিয়েই মৌনব্রত ভেঙে ফেললেন। চেঁচিয়ে বললেন, পানি ঢালতে হবে মাথায়, আর ডাক্তার লাগবে একজন। শফিক চেঁচি করে বলল, ডাক্তার দেখিয়ে এসেছি, প্রেসক্রিপশন লিখে দিয়েছে, টাকা থাকলে ওষুধ আনান, আমার কাছে কিছু নাই। জ্বর বাড়তেই লাগল। শফিক আরক্ত চোখে নিশানাথের দিকে তাকিয়ে বলল, আয়ুরেখাটা দেখেন দেখি ভালো করে, এত সকাল সকাল মরলে হবে না, অনেক কাজ বাকি আছে। নবী সাহেব, আজিজ সাহেব, করিম সাহেব সবাই এসে ভিড় করে দাঁড়াল। আমি জ্বরের গতি দেখে স্তম্ভিত হয়ে গেলাম। কিন্তু আশ্চর্য, শেষ রাতের দিকেই ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। শফিক ভালো মানুষের মতো উঠে বসে বলল, খিদে লেগেছে, কি খাওয়া যায় বলেন দেখি নিশানাথবাবু। নিশানাথ জ্যোতিষার্ণব আমাকে আড়ালে ডেকে ফিসফিস করে বললেন, বড্ড ঝামেলা হয়ে গেছে রঞ্জু, ভয়ের চোটে মানত করে ফেলেছিলাম, আজ রাতে জ্বর কমলে কাল দুপুরেই কাঙালি ভোজন করাবো। হাতে পয়সা কড়ি মোটে নাই, এদিকে জ্বর তো দেখি কমেই গেছে। তারা মা ব্রহ্মময়ী একই বিপদে ফেললে আমাকে। শীতের শুরুতে বাবা এসে হাজির, খোঁচা খোঁচা দাড়ি সারা মুখে, গায়ে একটা ময়লা কোট। স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে, চেনা যায় না এমন। মায়ের চিঠিতে স্বাস্থ্য খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু তা যে এতটা কল্পনাও করিনি। নিচের পাটির একটি দাঁত পড়ে গিয়ে এমন অদ্ভুত দেখাচ্ছে তাকে। ও রঞ্জু, কেমন আছিস তুই? কতদিন পরে দেখলাম। আমি অনেকক্ষণ কোনো কথাই বলতে পারলাম না। বারবার মনে হলো বাবার মাথার দোষটা হয়তো সেরে গেছে, না সারলে এত দূর ঠিকানা বের করে এলেন কি করে। তবু সন্দেহ যায় না, বারবার জিজ্ঞেস করি, মাকে বলে এসেছেন তো বাবা? না বলে আসেননি তো? বাবা পরিষ্কার কোনো উত্তর দেন না। একবার বলেন, হ্যাঁ বলেছি। আবার বলেন, বলবো কি করে, তোর মা তো কথা বলে না আমার সঙ্গে। ভাত খাওয়ার সময় আমি সামনে থাকলেও বলে, পারুল, তোর বাবাকে খেতে বল। আমি খুঁটিয়ে খুঁটিয়ে বাবাকে লক্ষ্য করি। কথাবার্তা বেশ স্বাভাবিক। আমার পরীক্ষা কবে, পড়াশোনা কীরকম করছি, এইসব খুব আগ্রহ করে জিজ্ঞাসা করলেন। রাতে হোটেলে ভাত খাওয়াতে নিয়ে গেলাম। সারা পথ গল্প করতে করতে চললেন। এখন আর গল্পের ধরন সেরকম স্বাভাবিক মনে হল না, যেন নিজের মনের কথাই বলছেন। আমি জিজ্ঞাসা করলাম, বাড়ির সবাই ভালো আছেন বাবা? বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ সবাই ভালো, স্টেশন মাস্টারের ছোট ছেলেটার হুপিং কফ হয়েছে। পারুল, পারুল কেমন আছে? তার পরীক্ষা কবে? জানি না তো, ভালো আছে নিশ্চয়ই। আমি অবাক হয়ে বলি, পারুল কেমন আছে জানেন না? কি বলছেন এসব? কি করে জানব, বোকার মতো কথা বলিস। পারুলের বিয়ে হয়ে গেছে না? আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকি। এসব কি শুনছি? কি বলছেন আপনি? কিসের বিয়ে? গত শুক্রবার পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। তোর মার এমন ভেজর ভেজর, পুলিশে খবর দাও, পুলিশে খবর দাও। আরে মেয়ে ছেলের বুদ্ধি তো। আমি খানিকক্ষণ কোনো কথা বলতে পারলাম না, ভাবতেও পারছিলাম না কেন তারা আমাকে এমন একটা খবর জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করল না। ছেলেটা বেশ ভালো, পারুলকে নেত্রকোনা নিয়ে গেছে। আমি ওদের সঙ্গে গৌরীপুর পর্যন্ত গেলাম। আমার টিকিট লাগে না, টিকিট চেকাররা সবাই আমাকে চেনে, খুব খাতির করে। বাবার কথাবার্তা শুনে চোখে পানি এসে গেল আমার। পারুলের মতো মেয়ে এটা করবে? 15 বছর বয়স যার। খবর দিলেন না কেন বাবা? একটা টেলিগ্রাম তো করতে পারতেন। বাবা শান্ত স্বরে বললেন, তোর মা বলল
টেলিগ্রাম করলে শুধু শুধু দুশ্চিন্তা হবে। আমি চিঠি লিখব। মেয়ে মানুষের এর চেয়ে আর বেশি বুদ্ধি কি হবে? হলে তো আর মেয়ে ছেলে থাকতো না, পুরুষই হয়ে যেত। মায়ের চিঠি পৌঁছবার আগেই পারুলের চিঠি এলো। নেত্রকোনা থেকে লিখেছে, লম্বা চিঠি, কিন্তু কোথাও নিজের বিয়ের কথা কিছু নেই। একবারও লিখেনি যে সে একটা ভুল করে ফেলেছে। তার দীর্ঘ চিঠির মূল বক্তব্য হল, বাড়ির অবস্থা খুব খারাপ, মামারা টাকা পয়সা দেয়া বন্ধ করেছেন, আমি যেন যেভাবেই হোক প্রতি মাসে মাকে টাকা পাঠাই। প্রয়োজন হলে কলেজ ছেড়ে দিয়েও যেন একটা চাকরি জোগাড় করি। বড় ডাক্তার দেখিয়ে যেন অতি অবশ্যই বাবার ভালো চিকিৎসার ব্যবস্থা করি। চিঠির শেষে পুনশ্চ দিয়ে লেখা, দাদা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আজকে আমার উপর রাগ হলেও সেদিন আর রাগ থাকবে না। মায়ের চিঠিটি 5 পাতার। ব্যাপারটি কিভাবে ঘটল নিখুঁতভাবে লেখা। বৃহস্পতিবার সারাদিন পারুল নাকি শুয়ে শুয়ে কেঁদেছে। মাকে বলেছে পেটে প্রচণ্ড ব্যথা। শুক্রবার সকালে পরিষ্কার দেখে একটা শাড়ি পরে অঞ্জুকে পুকুর ঘাটে নিয়ে একটি টাকা দিয়ে বলেছে ইচ্ছে মতো খরচ করতে। মা একবার খুব ধমক দিলেন, পরিষ্কার শাড়িটা নষ্ট করছে সেই জন্যে। পারুল কিছু বলেনি। দুপুরে খাওয়ার পর মাকে গিয়ে বলেছে, মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, বড্ড মাথা ধরেছে। মা ধমক দিয়ে সরিয়ে দিয়েছেন। তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখেন পারুল নেই। শফিক সবকিছু শুনে বলল, তোর বোনটার তাহলে বুদ্ধি আছে দেখি। বুদ্ধির কি আছে এর মধ্যে? বিয়ে করে নিজে বেঁচেছে, তোদেরও রিলিফ দিয়েছে। পরক্ষণেই সে পারুল প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, প্রতি মাসে তোর মাকে টাকা পাঠাতে হবে, এইটা খুবই জরুরি। আমি অবাক হয়ে বললাম, কোত্থেকে পাঠাবো, টাকা কোথায়? সবাই মিলে একটা চায়ের স্টল দিয়ে ফেলি আয়। খোঁজ নিয়েছি, ভালো লাভ হবে। ম্যানেজার করে দেব নিশানাথকে। নিশানাথের দাড়ি গোঁফ দেখেই দেখবি হুড়হুড় করে কাস্টমার আসবে। চা বানিয়ে কুল পাওয়া যাবে না। বলে কি শফিক, নিশানাথ জ্যোতিষার্ণব চায়ের দোকান দেবে? শফিককে দেখে মনে হলো তার মাথার প্ল্যান খুব পাকা। কাটা কাপড়ের ব্যবসাটা মাঠে মারা গেছে। ভাত খাওয়ার পয়সা নাই, লোকে কাপড় কিনবে কি? আমি বললাম, জ্যোতিষার্ণব বুঝি চায়ের দোকান খুলবে তোর সঙ্গে? না খুলে যাবে কোথায়? একটা লোক আসে না তার কাছে। ব্যাটার এখন ধূপ কেনার পয়সা নেই। শফিক ঘর কাঁপিয়ে হাসতে লাগল, যেন খুব একটা হাসির ব্যাপার হয়ে গেছে। জ্যোতিষার্ণবের এমন দুর্দিন কখনো যায়নি। সঞ্চয় যা ছিল উড়ে গেছে। শখের টেবিল ফ্যানটি বিক্রি করেছেন করিম সাহেবের কাছে। আমাকে গম্ভীর হয়ে বললেন, সাধু সন্ন্যাসী মানুষদের জন্য এইসব কিছুর দরকার নেই। আমাদের কাছে হিমালয়ের গুহাও যা, আবার সাহারা মরুভূমির তা। ফ্যানের কোনো প্রয়োজন নেই। মিল চার্জ বাকি পড়ায় শনিবার থেকে খাওয়া বন্ধ। পরশু দুপুরে ঘরে ঢুকে দেখি একটা শুকনো পাউরুটি চিবোচ্ছেন। আমাকে দেখে দারুণ লজ্জা পেয়ে গেলেন। কান টান লাল করে বললেন, আমিষ বর্জন করলাম রঞ্জু। জ্যোতিষশাস্ত্রের মতো গূঢ়বিদ্যার চর্চা করলে মাছ মাংস সমস্ত বর্জন করতে হয়। আমার ঠাকুরদা শ্রী শ্রী তারানাথ চক্রবর্তী সমস্ত দিনে এক মুঠি আলো চালের ভাত আর এক বাটি দুধ খেতেন। কি বিশ্বাস হয়? আমিষ একবার বর্জন করে দেখো, শরীর ঝরঝরে হয়ে যাবে। রশিদ মিয়া উচ্ছেদের নোটিশ দিয়েছে। নিশানাথ বাবুর নাকি 3 মাসের সিট রেন্ট বাকি। জ্যোতিষার্ণব শুনলাম অতি গম্ভীর ভঙ্গিতে বলেছেন, আর 1 মাস রশিদ মিয়া, এর মধ্যেই আমার মঙ্গল হোরায় প্রবেশ করবে। রবির ক্ষেত্র আবার, আর রাখেন সাহেব মঙ্গল আর রবি, 15 দিন সময়। এর মধ্যে যদি পারেন তো দিবেন, না পারেন তো বিদায়। 3 মাসের সিট রেন্ট আপনার দেওয়া লাগবে না। জ্যোতিষার্ণবের এমন খারাপ সময় যাবে তা স্বপ্নেও ভাবিনি। তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যাবে না। দান এবং ঋণ গ্রহণ, এই 2 জিনিস নাকি তার জন্য নিষিদ্ধ।
শফিক সবার সঙ্গে পরামর্শ করে বাংলা দৈনিক সব কটিতে বিজ্ঞাপন ছাপিয়ে দিল। একদিন পরপর সে বিজ্ঞাপন ছাপা হলো 1 সপ্তাহ পর্যন্ত। পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত জ্যোতিষ শ্রী নিশানাথ চক্রবর্তী জ্যোতিষার্ণব, MA, ফলিত গণিত। বহু রাজা মহারাজার প্রশংসাপত্র আছে। আসুন, পরীক্ষা করুন, দর্শনী নামমাত্র। নিশানাথবাবু বিজ্ঞাপন দেখে খুবই রেগে গেলেন। শফিককে গিয়ে বললেন, MA, ফলিত গণিত, এটা কোথায় পেলে? মিথ্যাচার করা হলো। উফ, কি তঞ্চকতা! শফিক বলল, সবটাই তো তঞ্চকতা নিশানাথবাবু, সবটাই যখন মিথ্যার উপর, কাজে মিথ্যাটাকে আরেকটু বাড়ানো হলো। 1000 বৎসরের পণ্ডিতদের সাধনালব্ধ জ্ঞান সবটাই মিথ্যা? নিতান্ত মূঢ়ের মতো কথাবার্তা, জ্ঞানহীন মূর্খের বাচালতা। হিমকুন্দ মৃণালাভং দৈত্যাং পরং গুরু সর্বশাস্ত্র প্রবক্তা ভার্গবং। অংবং করে কিছু লাভ নেই নিশানাথবাবু, এখন এসব ছাড়ার সময় এসে পড়েছে। এত করেও নিশানাথবাবুর অবস্থা ফেরানো গেল না। ঢাকা শহরের সব লোক হঠাৎ হাত দেখানো বন্ধ করে দিয়েছে কিনা জানি না। এমন খারাপ অবস্থা হবে জ্যোতিষার্ণবের স্বপ্নেও ভাবিনি। একদিন অনেক ভনিতা করে শফিককে বললেন, আমার একটা ভালো ঘড়ি আছে, এক ভক্ত দিয়েছিল, শুধু শুধু পড়ে আছে, কোনো কাজে লাগে না। কাজে লাগে না কেন? এইসব কলকবজার ঘড়িতে কি আমাদের হয়? আমাদের দরকার বালি ঘড়ি বা সূর্য ঘড়ি। সেই সব ঘড়িতে পল অনুপল এইসব হিসাবও সূক্ষ্মভাবে করা যায়। পল বুঝো তো? পল হচ্ছে 1 দণ্ডের 60 ভাগের 1 ভাগ। শফিক নিষ্পৃহ ভঙ্গিতে তাকিয়ে থাকে। জ্যোতিষার্ণব হাসি মুখে বলে চলেন, তাই ভাবলাম কাজে যখন লাগে না তখন আর ঘড়ি রেখে লাভ কি? রোজ চাবি দেয়া যন্ত্রণার এক শেষ। শফিক, তুমি ঘড়িটা নিয়ে বিক্রি করে ফেলো। শফিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। বিক্রি করে ফেলব? হ্যাঁ, সাধু সন্ন্যাসী মানুষ আমি, এইসব বিলাস সামগ্রী 2 চোখে দেখতে পারি না। তান্ত্রিক সাধনাতে মোহমুক্তির প্রয়োজন সবচেয়ে বেশি। তোমরা এসব বুঝবে না, বিষয় লোকেদের বোঝা খুব মুশকিল। জ্যোতিষার্ণব পকেট থেকে ভেলভেটের বাক্সে সযত্নে রাখা হাত ঘড়িটি বের করে টেবিলে রেখেই দ্রুত চলে গেলেন। বেশ ভালো ঘড়ি সেটি। শফিক ঘড়ির বাক্স হাতে নিয়ে গম্ভীর হয়ে বলল, বাটার তো অবস্থা খুবই খারাপ রে রঞ্জু, ঘড়িটা খুব শখের। শফিক চিন্তিত মুখে ঘড়ি হাতে বেরিয়ে গেল। জ্যোতিষার্ণবের ভাগ্য বদলালো দুপুরের একটু পর। সম্ভবত মঙ্গল হোরায় প্রবেশ করেছে, রবির ক্ষেত্র আবার ঠিকঠাক হয়ে গেছে। আমরা অবাক হয়ে দেখলাম প্রকাণ্ড একটি সাদা রঙের গাড়ি এসে থামল পান্থনিবাসের সামনে। গাঢ় নীল রঙের শাড়ি পরা একটি মেয়ে সেই গাড়ি থেকে সোজা নেমে উঠে এসেছে পান্থনিবাসের দোতলায়। সাধুজি নিশানাথ জ্যোতিষার্ণবের খোঁজ করছে সেই মেয়ে। আমাদের মধ্যে সাড়া পড়ে গেল। রশিদ মিয়া পর্যন্ত একবার উঁকি দিয়ে দেখে গেল। অনেকদিন পর জ্যোতিষার্ণবের ভারী গলা শোনা গেল, অতি সুলক্ষণা মেয়ে তুমি মা, অতি সুলক্ষণা। চন্দ্র ও রবির মিলিত প্রভাব, কেতুর অবস্থান মঙ্গলে। এরকম হয় না, খুব কম দেখা যায়। বিদ্যা ও ধন, লক্ষ্মী সরস্বতী এক মালায় গাঁথায়। বড় ভাগ্যবতী তুমি। যাবার সময় সেই মেয়ে 100 টাকার 2টি নোট দিয়ে জ্যোতিষার্ণবের কণ্ঠ রোধ করে দিল। নিশানাথবাবু 2 মাসের সিট রেন্ট মিটিয়ে দিলেন। সন্ধ্যাবেলা আমাকে সঙ্গে নিয়ে ধূপ কিনে আনলেন। অনেকদিন পর তার ঘরে ঘিয়ের প্রদীপ জ্বলল, ধূপ পুড়তে লাগল। করিম সাহেব একেবারে অবাক হয়ে বললেন, এক কথায় 200 টাকা দিয়ে দিল, পাগল নাকি মেয়েটা? নিশানাথ গম্ভীর হয়ে বলেন, 200 টাকা খুব বেশি লাগলো আপনার কাছে? 1000 টাকা নিয়েও মানুষ একদিন আমাদের সাধাসাধি করেছে। টাকা অতি তুচ্ছ জিনিস মশাই। অনেকদিন পর জ্যোতিষার্ণব মেসের একতলায় সবার সঙ্গে খেতে গেলেন। মাছের তরকারিতে নুন কম হয়েছে কেন
তাই নিয়ে তুমুল ঝগড়া শুরু করলেন কাদেরের সঙ্গে। শফিক সন্ধ্যাবেলা এসে জিজ্ঞেস করল, আভাকে আসতে বলেছিলাম, এসেছিল? আমি অবাক হয়ে বললাম, আভাকে? ওই যে মেয়েটার কথা বলেছিলাম, আমাকে চাকরি দিয়েছিল, আসে নাই? এসেছিল। বলেছিলাম আজকেই আসতে। টাকা পয়সা কত দিয়েছে জানিস নাকি? 100 টাকা দিতে বলেছিলাম। 200 দিয়েছে। মেয়েটির নজর খুব উঁচু, তা সাধু বেটা কিছু বুঝতে পারে নাই নিশ্চয়ই। আমি কিছু বললাম না। শফিক হাসি মুখে বলল, যাক, ঘড়িটা বিক্রি করতে হয় নাই। নিশানাথের খুব শখের ঘড়ি। শফিক ঘড়ি ফিরিয়ে দিতে গিয়ে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়ে বসল। অতি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া। নিশানাথবাবু শফিককে হাসতে হাসতে বলছেন, আমার কেতু এবং মঙ্গলের যে দোষটা ছিল সেটা কেটে গেছে শফিক। হুড়হুড় করে টাকা আসা শুরু হয়েছে। তোমার দরকার হলে বলবে, লজ্জার কিছু নেই। শফিক বলেছে, এইসব ধান্দাবাজি এখন ছাড়েন তো নিশানাথবাবু, অনেক তো করলেন। নিশানাথ রাগে কাঁপতে কাঁপতে বললেন, পুত্রবৎ জ্ঞান করি তোমাকে, তোমার মুখে এত বড় কথা? রাগের মাথায় ব্রহ্মশাপ দিয়ে ফেলব শফিক। আরে আমার দুর্বাসা মুনি, ব্রহ্মশাপ দেবেন? খবরদার বলছি, খবরদার, জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। হাতাহাতি হয়ে যাবার মতো অবস্থা। গভীর রাতে ঘুম ভেঙে শুনি চুকচুক শব্দ হচ্ছে। অন্ধকারে বসে 3 মূর্তি চা খাচ্ছে, শফিক, জ্যোতিষার্ণব আর আমার বাবা। ফিসফিস করে তাদের মধ্যে কী সব কথাবার্তাও হচ্ছে। বাবা এখানেই আছেন, কিছুতেই ফিরে যাচ্ছেন না। রাতে জ্যোতিষার্ণবের ঘরে গিয়ে ঘুমান, দিনের বেলাটা কাটান শফিকের ঘরে। আমি দেশে ফেরানোর কথা বলে বলে হার মেনেছি। শফিক অবশ্য বলেছে, থাকুন না তিনি, মেডিকেলে নিয়ে চিকিৎসার ব্যবস্থাটা করি আগে। মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা অনেক কথাবার্তা বলেও কোনো অসুখ বিসুখ ধরতে পারলেন না। রাগী চেহারার একজন বুড়ো মতো ডাক্তার শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বললেন, আপনার অসুবিধাটা কি বুঝতে পারছি না তো। বাবা বললেন, অসুবিধা তো কিছু নাই ডাক্তার সাহেব। রাত্রে ঘুম হয়? ঘুম হবে না কেন? বাবা মহাসুখী আছেন। পান্থনিবাসের সকলের সঙ্গেই তার খাতির। আজিজ সাহেব সকালবেলা ব্যায়াম করেন, তিনি বসে থাকেন পাশে। আমাকে প্রায়ই বলেন, রঞ্জু, স্বাস্থ্য হচ্ছে সমস্ত সুখের মূল। স্বাস্থ্যটা ঠিক রাখা দরকার। তুই বেলের শরবত খাবি, খুব উপকারী, আজিজ বলেছে আমাকে। বাবার সবচেয়ে বেশি খাতির হয়েছে সিরাজ সাহেবের সঙ্গে। সিরাজ সাহেব কোন এক বিচিত্র কারণে বাবাকে পছন্দ করেন। অফিস থেকে এসেই তিনি বাবাকে তার ঘরে ডেকে নিয়ে যাবেন, তারপর দরজা বন্ধ করে গুজগুজ করে আলাপ। এক শনিবারে বাবা সিরাজ সাহেবের সঙ্গে তার গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন। আমি কিছু বললাম না। পরের শনিবারে দেখি আবার যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমার বিরক্তির সীমা রইল না। বাবা শান্তস্বরে বললেন, আমার জন্য বউটা কই মাছ জোগাড় করে রাখবে বলেছে, না গেলে কেমন করে হয়? কই মাছ খাওয়ার জন্য এত দূর যাবেন? নারকেলের চিড়া করে রাখবে, এখন না যায় কি করে? এইবার ফিরে এসে তিনি অত্যন্ত গম্ভীর মুখে ঘুরে বেড়াতে লাগলেন, যেন অত্যন্ত রহস্যময় একটি ব্যাপার তিনি জেনে ফেলেছেন। ব্যাপারটি 2 দিন পরে আমরাও জানলাম। রাতের খাওয়ার পর বাবা 18-19 বছরের একটি মেয়ের ছবি শফিকের টেবিলের উপর রেখে গম্ভীর হয়ে শফিকের দিকে তাকিয়ে রইলেন। শফিক অবাক হয়ে বলল, এই ছবি কার? এই মেয়েটি কে? বাবা রহস্যময় হাসি হেসে বললেন, রেবার ছবি। রেবা? রেবা কে? যেই হোক, তোমার পছন্দ হয়েছে তো? শফিক এবং আমি দুজনেই মুখ চাওয়াচাই করি। বাবা নিজেই খোলাসা করেন, রেবা হচ্ছে সিরাজ সাহেবের বোন। ওর সঙ্গেই তোমার বিয়ে ঠিক করে এসেছি, পাকা কথা দিয়ে ফেলেছি। শফিকের চেয়ে বেশি হকচকিয়ে যাই আমি। বাবার যে কী সব লোক হাসানো কাণ্ডকারখানা। শফিক কিন্তু সহজভাবেই বলে, একেবারে পাকা কথা দিয়ে এসেছেন চাচা?
হ্যাঁ, তা বলতে গেলে দিয়েই এসেছি। তোমার বাবা বেঁচে নাই, আমাকেই তো দেখতে হবে, ঠিক কিনা তুমি বলো? হ্যাঁ, তা ঠিক। বাবা মহা উৎসাহী হয়ে ওঠেন। হাসি হাসি মুখে তিনি বলেন, তোমাকে ওদের খুব পছন্দ। সিরাজের বউ এখানে এসে দেখে গেছে তো। বড় ভালো মেয়ে, বড় ভালো। শফিক চুপ করে থাকে। বাবা উৎসাহে এবং উত্তেজনায় ছটফট করতে থাকেন। তোমাদের বিয়ের পর আমি কিন্তু তোমাদের বাসাতেই থাকব। রেবাকেও বললাম এই কথা। শফিক আঁতকে উঠে বলে, তাকেও বলেছেন এই কথা? বলবো না কেন, সংসারের মাথা তো মেয়েরাই হয় না? তা হয়। আমার ধারণা ছিল শফিক রেগে মেগে একটা কাণ্ড করবে, বাবাকে নিয়ে আমি মহা লজ্জায় পড়ব। সেরকম কিছু হলো না। সে যেন লজ্জায় পড়েই উঠে গেল সামনে থেকে। আমি পরের সপ্তাহেই বাবাকে ট্রেনে তুলে দিয়ে এলাম। ঢাকায় রেখে চিকিৎসাও কিছু হচ্ছে না, শুধু শুধু টাকা নষ্ট। মা একটির পর একটি উদ্বিগ্ন চিঠি পাঠাচ্ছেন। ট্রেন ছাড়বার আগে দেখি সিরাজ সাহেব, আজিজ সাহেব আর আমাদের জ্যোতিষার্ণ বেশে হাজির। তারা বিদায় জানাতে এসেছেন। আজিজ সাহেবের হাতে প্রকাণ্ড একটা খাবারের ঠোঙা। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে বাবা ছেলে মানুষের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কি যে অস্বস্তিকর অবস্থা! মার নামে 100 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম। আমার আর্থিক টানাটানি কিছু দূর হয়েছে। কলেজের বেতন মাফ হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা একটা ভালো টিউশনি জোগাড় হয়েছে। ক্লাস 9-এর একটি মেয়েকে সপ্তাহে 4 দিন পড়াই। মেয়েটি খুব শান্ত স্বভাবের, বড়ই লাজুক। সারাক্ষণ মুখ নিচু করে পড়ে। যদি কিছু জিজ্ঞেস করি বইয়ের দিকে তাকিয়ে জবাব দেয়, মুখ তুলে তাকায় না। পড়ানো শেষ করে যখন যাবার জন্য উঠে দাঁড়াই, তখন লাজুক মুখে বলে, স্যার একটু বসেন। মেয়েটি দ্রুত চলে যায় ভেতরে, ফিরে আসে বরফ দেয়া 1 গ্লাস পানি এবং ঝকঝকে একটি কাঁচের বাটিতে কিছু খাবার নিয়ে। বিকালে আমার কিছুই খাওয়া হয় না। খিদায় নাড়ি মোচড় দিতে থাকে, লোভীর মতো খাবারটা খাই। মেয়েটা নরম গলায় বলে, স্যার আরও খানিকটা আনি। আমার লজ্জা লাগে, তবু অপেক্ষা করি খাবারের জন্যে। মাসের 1 তারিখে মেয়েটি অতি সংকোচে টাকা দেয় আমার হাতে। যেন স্যারকে টাকা দেয়াটা একটা লজ্জার ব্যাপার। এত ভালো লাগে আমার। মাঝে মাঝে ছোটখাটো 2-1টা উপহার কিনে আনতে ইচ্ছে হয়। সাহস হয় না, হয়তো মেয়েটির মা কিছু মনে করবেন। মেয়েটির মা কখনো আমার সামনে আসেন না। পর্দার আড়াল থেকে মাঝে মাঝে কথা বলেন। শেলি অঙ্কে খুব কাঁচা, দেখবেন ভালো করে। জি দেখব। বাড়ির কাজ ঠিকমতো করে না, ধমক দেবেন। আপনাকে ভালো মানুষ পেয়ে শুধু শুধু ফাঁকি দিচ্ছে বোধহয়। মেয়েটির বাবার সঙ্গে প্রায় দেখা হয় না বললেই হয়। তিনি সারাক্ষণ ব্যস্ত। হঠাৎ যখন 1-8 দিন দেখা হয়, তখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, চিনতে পারলাম না তো, কে আপনি? আমি সসংকোচে বলি, আমি শেলির মাস্টার। ও তাই তো তাই তো, গত সপ্তাহেই তো দেখলাম, একটুও মনে নেই। কি লজ্জার ব্যাপার। ভদ্রলোক দারুণ ব্যস্ত হয়ে ওঠেন। এই মাস্টার সাহেবকে চা দেয়া হয়েছে? আফজাল, আফজাল। চা খেয়েছি আমি। তাতে কি, আরেকবার খাবেন? আপনি নিজেও তো ছাত্র। জি। হ্যাঁ, শেলি বলেছে আমাকে। একটাই টিউশনই আপনার? আমার দারুণ লজ্জা লাগে। কানটাল লাল করে বলি, বিকেলেও একটা টিউশনই আছে। আমি নিজেও খুব কষ্ট করে পড়েছি, 3-4টা টিউশনই করতাম। একটুও ভালো লাগতো না। সারাক্ষণ ভাবতাম কখন তারা চাটা খেতে দেবে। আপনাকে চাটা দেয় তো ঠিক মতো? হা হা করে হাসতে লাগলেন ভদ্রলোক। বেশ মানুষ। হাসি থামতেই গম্ভীর হয়ে বললেন, এক বাড়িতে পড়াতাম একটা ছেলেকে, মহামূর্খ। 3 বার ফেল করেছে ম্যাট্রিকে। বোঝেন অবস্থা? 1 বার ফেল করত, আর ছেলের বাবা এসে আমাকে ধমক ধমক, কেন ফেল করল।
আমার মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ আছে। সবসময় নিজেকে ছোট মনে হয়। কলেজে সসংকোচে থাকি। এক একদিন শফিকের সঙ্গে তার কাটা কাপড়ের স্তূপের কাছে যেতে হয়। টাকা পয়সা গুনে গুনে রাখতে আমার কেমন যেন লজ্জা লজ্জা করে। সবসময় মনে হয় এই বুঝি ক্লাসের কোনো ছেলে বলে বসবে, কে রঞ্জুনা? কিন্তু এই বাড়িতে আমার সেই ভাবটা থাকে না। শেলি যেদিন জিজ্ঞেস করল, স্যার আপনি কি ফুটপাতে কাপড় বিক্রি করেন? তখন কেন যেন আমার লজ্জা লাগল না। খুব সহজভাবেই বললাম, হ্যাঁ, আমার বন্ধুর সঙ্গে মাঝে মাঝে যাই। তুমি জানলে কি করে? না, আমি হঠাৎ দেখলাম। তোমার খারাপ লাগছিল নাকি? না তো, মজা লেগেছে। মেয়েটিকে দেখলেই পারুলের কথা মনে হয়। কোথায় যেন পারুলের সঙ্গে একটা মিল আছে। স্পষ্ট কোনো মিল নয়, এক ধরনের সূক্ষ্ম অস্পষ্ট মিল। অনেকদিন পারুলের কোনো খোঁজ খবর জানি না। একবার শুনেছিলাম তারা নাকি নেত্রকোনা থেকে বরিশাল চলে গেছে। নেত্রকোনায় শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনা হয়নি। বরিশালের ঠিকানা জানা না থাকায় চিঠিও দিতে পারি না। অনেকদিন পারুলকে দেখি না। শুধু পারুল কেন, মার সঙ্গেও দেখা নাই অনেকদিন। যেতে আসতে অনেকগুলি টাকা খরচ হয়। প্রাণে ধরে এতগুলি টাকা খরচ করতে পারি না। পান্থনিবাসে একঘেয়ে জীবন কাটাই। শফিক সারাদিন ব্যস্ত থাকে, তার দেখা পাওয়া যায় না। অনেক রাতে ঘরে ফিরেই ঘুমোতে শুরু করে। শফিকের সেই মাস্টারিটা আর নেই। কাটা কাপড়ের ব্যবসা আবার শুরু করেছে। মনে হয় খুব একটা সুবিধা করতে পারছে না। তার স্বাস্থ্য ভেঙে গেছে। ঘুমের মধ্যে ছটফট করে। কে জানে, বড় ধরনের কোনো অসুখ বাঁধিয়েছে নিশ্চয়ই। রাতের বেলা হঠাৎ জেগে উঠে বলে, শীত লাগছে রঞ্জু, জানলাটা বন্ধ করত। ভাদ্র মাসের পচা গরমে তার শীত লাগে কেন কে জানে। মাঝে মাঝে হঠাৎ শফিককে খুব খুশি খুশি লাগে। ফুর্তিবাজের ভঙ্গিতে বলে, এইবার বিয়ে করে ফেলব। দুজনে থাকলে যুদ্ধে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। অভাবের সঙ্গে কি আর একা ফাইট চলে? রেবার ছবিটি বের করা হয় তখন। শফিক লাজুক স্বরে বলে, বেশ মেয়েটি, কি বলিস, ভালো মানুষের মতো দেখতে। কিন্তু রঞ্জু, এই মেয়ের অনেক বুদ্ধি, দেখ চোখের দিকে তাকিয়ে। শফিক রেবার ছবিটি যত্ন করে একটা খামে ভরে রাখে। সেই খামটি তার টিনের ট্রাঙ্কে তালাবন্ধ থাকে। শফিকের লজ্জা টজ্জা একটু কম, কিন্তু রেবার প্রসঙ্গ উঠলেই সে কেমন যেন লজ্জা পায়। সে প্রসঙ্গ ওঠে কম। আমি নিজে থেকে কখনো তুলি না। নিশানাথবাবু অনেকবার বলেন, সিরাজ সাহেবের বোনের ব্যাপারটা নিয়ে কিছু করা দরকার। ভালো মেয়ে, দেবী অংশে জন্ম, এসব মেয়ে হাতছাড়া করা ঠিক না। বলতে বলতে আর চোখে তাকান শফিকের দিকে। শফিক নির্লিপ্ত ভঙ্গিতে বলে, বিয়ে নিশ্চয়ই হয়ে গেছে এতদিনে। জিজ্ঞেস করব সিরাজ সাহেবকে? না না, থাক। নিশানাথবাবু গম্ভীর হয়ে বলেন, এই কথাটা জিজ্ঞেস করতে আর অসুবিধে কি? শফিক চুপ করে থাকে। নিশানাথবাবু বলেন, বড় বোকামি করছো শফিক। তোমার হচ্ছে স্ত্রী ভাগ্যে উন্নতি, কথা তো শুনবে না কিছু। নিশানাথ জ্যোতিষার্ণবের দিনকাল বড়ই খারাপ। লোকজন হাত দেখাতে আসে কালে ভদ্রে। পান্থনিবাসের টাকা আবার বাকি পড়ে। রশিদ মিয়া রোজ সকালে টাকার জন্য তাগাদা দিতে আসে। সরু চোখে তাকিয়ে থেকে হিস হিস করে কথা বলে, ঘর কবে ছাড়বেন বলেন দেখি, আবার 3 মাসের বাকি। জ্যোতিষার্ণব মুখ নিচু করে থাকেন। কোনো কোনো দিন রশিদ মিয়ার গালাগালি চরমে ওঠে। আর 1 মাস দেখব, তারপর বিসমিল্লা বলে স্ক্রু টাইট দিব, বুঝছেন? সোজা আঙ্গুলে না হলে আঙ্গুল ব্যাকা করা লাগে। জ্যোতিষার্ণব কিছুই বলেন না। নবী সাহেব মৃদু গলায় বলেন, এইসব কি বলেন রশিদ মিয়া? মানুষের অভাব হয় না?
এসব কথা বলা কি ঠিক? ঠিক বেঠিক জানি না, আমার কথা পরিষ্কার। আমি কি দানসাগর খুলেছি নাকি, না এটা সাধুজির বাপের হোটেল? করিম সাহেবের সঙ্গে জ্যোতিষার্ণবের মোটেই মিল নেই। জ্যোতিষার্ণবের কোনো একটা ঝামেলা হলে করিম সাহেবের আনন্দের দাঁত বের হয়ে যায়। সেই করিম সাহেব একদিন রেগে গিয়ে বললেন, এটা কি কাণ্ড রোজ রোজ, ভদ্রলোকের অপমান। রশিদ মিয়া চোখ লাল করে বলল, ভদ্রলোকটা কে? আমি তো কোনো ভদ্রলোক দেখি না। চুপ শালা, তোমাকে আজ আমি ভদ্রলোক গিলায় খাওয়াবো। রশিদ মিয়া স্তম্ভিত হয়ে গেল। শুকনা গলায় বলল, আপনি এইসব কি বলতেছেন করিম সাহেব? একদম চুপ শালা, তোমার পাছায় লাথি মেরে পায়খানার মধ্যে তোমার কূপে ফেলব। ভদ্রলোক চিনবা তখন। হইচই শুনে নিচ থেকে কাদের মিয়া ছুটে এলো। নবী সাহেব বের হয়ে এলেন। জ্যোতিষার্ণব বিব্রত ভঙ্গিতে বললেন, থামেন করিম সাহেব, কি সব বলছেন? আপনি থামেন, আমি থামার লোক না। শালাকে খুন করে ফাঁসি যাব আমি। করিম সাহেব লোকটিকে আমি কোনোদিনই পছন্দ করি নাই। করিম সাহেব এমন লোক যাকে কোনো কারণেই পছন্দ করা যায় না। পান্থনিবাসের কেউ তার সঙ্গে হাসি মুখে কথা বলে না। কিন্তু সেই রাতে সিরাজ সাহেব তাকে চা খাওয়াতে নিয়ে গেলেন। রাতের খাওয়া দাওয়ার পর আজিজ সাহেব তাকে তাস খেলার জন্য ডাকতে আসলেন। নবী সাহেবের মেয়ের বাড়ি থেকে ডিমের হালুয়া এসেছিল। নবী সাহেব সেই হালুয়ার বাটি পাঠিয়ে দিলেন করিম সাহেবের ঘরে। সবাইকে ভাগ করে দেবার দায়িত্ব করিম সাহেবের। জ্যোতিষার্ণব ঘর ছেড়ে চলে গিয়েছেন। রাত 8টায় ফিরে দেখি নিশানাথবাবুর ঘর খালি। চৌকিটা বাইরে টেনে এনে রাখা হয়েছে। রশিদ মিয়া চৌকির ওপর গম্ভীর হয়ে বসে সিগারেট টানছে। কাদের বালতি বালতি পানি এনে ঘরের মেঝেতে ঢালছে এবং ঝাঁটা দিয়ে সশব্দে ঝাঁট দিচ্ছে। ছুটির দিন বলেই মেসে কোনো লোকজন নেই। নবী সাহেবও মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন। 9 নম্বর ঘরে যে ছেলেটি থাকে, শুধু তার ঘরে বাতি জ্বলছে। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার রশিদ সাহেব? কিসের কি ব্যাপার? সাধুজি কোথায়? চলে গেছে। কোথায় চলে গেছে? আমি কি জানি কোথায় গেছে, আমাকে জিজ্ঞেস করেন কেন? কখন গেছেন? দুপুরে। হঠাৎ চলে গেলেন যে? কি মুসিবত, আমি তার কি জানি? যেতে চাইলে ধরে রাখবো নাকি? শ্বশুরবাড়ি এইটা? আমি বেশ অবাক হলাম। নিশানাথবাবু কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে যাবেন, এটা ভাবা যায় না। তাছাড়া তার যাওয়ার কোনো জায়গাও সম্ভবত নেই। কে জানে এখন কোথায় ঘুরে বেড়াচ্ছে? হয়তো রাস্তায় রাস্তায়, কিংবা হয়তো কোনো চায়ের দোকানে একা বসে আছে। আমি কাপড় না ছেড়েই চায়ের দোকানে চলে গেলাম। না, সেখানে সাধুজি যাননি। রাস্তার মোড়ে যে ছেলেটি পান সিগারেট বিক্রি করে সে বলল, সাধুজি সুটকেস হাতে নিয়ে উত্তর দিকে গেছেন। তার দোকান থেকে 2 প্যাকেট স্টার সিগারেটও কিনেছেন। মেসে ফিরে যেতেই 9 নম্বরের ছেলেটির সঙ্গে দেখা হলো। এই ছেলেটি এক পত্রিকার অফিসে কাজ করে। তার সবসময় নাইট ডিউটি থাকে। সারাদিন দরজা বন্ধ করে ঘুমায়, কারো সঙ্গে কোনো কথাবার্তা বলে না। মেসে সে খায় না। ছুটি ছাটার দিন কেরোসিন চুলায় নিজেই রান্না করে দেখি। আমাকে দেখেই ছেলেটি বলল, শফিক সাহেব কখন ফিরবেন? জানি না, শফিক সাহেবের জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপার? ছেলেটি আর চোখে রশিদ মিয়ার দিকে তাকিয়ে বলল, আসেন আমার ঘরে বসি। আপনি তো আসেন নাই কখনো। আমি নিজেই অবশ্য কাউকে বলি না, আমার একা একা থাকতে ভালো লাগে। সিঙ্গেল রুম নিয়েছি এই জন্যে। তার ঘর নবী সাহেবের ঘরের মতো গোছানো। দেখেই মনে হয় নারীর স্পর্শ আছে। দেয়ালে আবার নীল রঙা একটি তৈলচিত্র, জ্যোৎস্না রাত্রির ছবি। অসম্ভব সুন্দর এই ছবিটি ঘরের চেহারা পাল্টে ফেলেছে। তাকালেই মন বিষণ্ণ হয়। আমার ছোট ভাইয়ের আঁকা, আর্ট কলেজে পড়ে 4th ইয়ারে। আপনি কি চা খাবেন? চায়ের ব্যবস্থা আছে। না, চা খাবো না, ভাত খাইনি এখনো। আপনি কি জন্য ডাকছিলেন?
ছেলেটি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সাধুজি আজ দুপুরে আমার কাছে একটি ঘড়ি রেখে গেছেন শফিক সাহেবকে দেবার জন্যে। খুব দামি ঘড়ি। আমি চুপ করে রইলাম। ছেলেটি বলল, তিনি যাওয়ার সময় কাঁদছিলেন। আমার এমন খারাপ লাগলো বুঝলেন। বিকেল এক জায়গায় যাওয়ার কথা ছিল, যাই নাই, দরজা বন্ধ করে বসেছিলাম। আমি বললাম, আপনার নাম আমি জানি না, কি নাম ভাই? সুলতান, সুলতান উদ্দিন। সাধুজি ছাড়া আমার নাম কেউ জানে না, কারো কাছে যায়নি তো। সাধুজির কাছে একবার গিয়েছিলাম, মনটা খুব খারাপ সেই সময়, হঠাৎ গেলাম। তিনি অনেক কথা বললেন, এখনো মনে আছে। কি বললেন? এই সান্ত্বনার কথা আর কি। অন্যরকম করে বললেন। সান্ত্বনার কথা বলা তো খুব কঠিন, সবাই বলতে পারে না, খুব হৃদয়বান মানুষ লাগে। আমি অনেকক্ষণ বসে রইলাম তার ঘরে, কথাবার্তা না, চুপচাপ বসে থাকা। ছেলেটি একেবারেই কথাবার্তা বলে না। যতবার বললাম উঠি, ততবারই বলে, বসেন না আর একটু, শফিক সাহেব আসলে যাবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অন্য দিন। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।